এখন মাননীয় সদস্য ফরিদা ইয়াসমিন মহিলা আসন 35-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই প্রথমবারের মতো বাজেট অধিবেশনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি আমার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি, যিনি বঙ্গবন্ধুর সকল কাজের অনুপ্রেরণাদাত্রী ছিলেন। আমি শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধের 2 লাখ শহীদকে, মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাই 2 লাখ মা বোনকে যারা মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত হয়েছিলেন। আমি জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা জানাই যারা সেদিন 3রা নভেম্বর 1975 সালে জেল হত্যার শিকার হয়েছিলেন। আমি 15 আগস্টের সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি। ভাষা আন্দোলনের পথ ধরে আমাদের স্বাধীনতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1948 সালে ভাষা আন্দোলনে জড়িত ছিলেন, ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি কারাবরণ করেছিলেন। সেই থেকে 1952 থেকে 1954 যুক্তফ্রন্ট নির্বাচন, 1966-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান এবং 7ই মার্চের 1971 সালের 7ই মার্চের সেই মহান ঐতিহাসিক ভাষণ এবং ভাষণের পর 1971 সালের সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটি অর্জিত হয়েছে, বঙ্গবন্ধু আমাদের জাতির জনক, তিনি এই দেশটি আমাদেরকে দিয়েছেন। আজকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যখন বঙ্গবন্ধু এই দেশটিকে বিশ্ব পরিমণ্ডলে উন্নত সমৃদ্ধ করার জন্য কাজ করছিলেন, তখনই তাকে হত্যা করা হয় দেশি বিদেশি ষড়যন্ত্র। কিন্তু আজকে বঙ্গবন্ধুর যে স্বপ্ন তিনি দেখেছিলেন এই সোনার বাংলা প্রতিষ্ঠার, সেই প্রতিষ্ঠা কাজে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, সিঙ্গাপুরের লি কি উইনের মতো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করে যাচ্ছেন। তিনি 24 ঘন্টা পরিশ্রম করে আজকে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কিন্তু এই পথ এত সহজ ছিল না মাননীয় স্পিকার। আমি স্মরণ করছি 1981 সালের সেই দিনটি, যে দিনটিতে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফিরে এসেছিলেন। সেদিন ছিল বৃষ্টি স্নাত একটি দিন। সেই দিনে সেই বিমানবন্দর থেকে 32 নম্বর পর্যন্ত লাখ লাখ মানুষের যে আহাজারি, সেই লাখ লাখ মানুষ জড়ো হয়েছিলেন বঙ্গবন্ধু কন্যাকে এক নজর দেখার জন্য, এবং মুহুর্মুহু স্লোগান উঠেছিল, শেখ হাসিনা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সেই বঙ্গবন্ধু কন্যা যখন ফিরে এসেছিলেন, তখন তিনি ছিলেন নিঃস্ব, তিনি অসহায়। তিনি যখন তার পৈতৃক বাড়িতে প্রবেশ করতে চেয়েছিলেন, তখন কিন্তু সেই সময়ের শাসক জেনারেল জিয়া তাকে সেখানে ঢুকতে দেননি। বঙ্গবন্ধু কন্যা বাড়ির বাইরে বসে হাজারি করেছেন, কেঁদেছেন এবং মিলাদ পড়িয়েছেন। কিন্তু আজকের বঙ্গবন্ধু কন্যা কিন্তু শুধু বাংলাদেশের রাষ্ট্রনায়ক নয়, তিনি সারা বিশ্বের নেতা। তিনি একেবারে শূন্য থেকে, নিঃস্ব থেকে আজকে একজন উদাহরণস্বরূপ সারা বিশ্ব নেতা। তার প্রশংসায় পঞ্চমুখ। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে এক সমৃদ্ধিশালী বাংলাদেশে তিনি এনেছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তিনি এসেছিলেন এই দেশে। তিনি বলেছেন, আমার সবকিছু হারিয়েছি, কিন্তু আমি বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। তিনি রূপসা থেকে পাথারিয়া এবং টেকনাফ থেকে তেতুলিয়া চষে বেরিয়েছেন। বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনি যখন এইভাবে মানুষের জন্য কাজ করেছেন, কিন্তু তারপরেও তাকে হত্যার ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। আপনারা জানেন যে 2004 সালে 21শে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল, সেই বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এছাড়াও 21 বারেরও বেশি তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। হয়তো তিনি বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন, এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তিনি বেঁচে আছেন আল্লাহর রহমতে। আজকে শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এই সব অনেক উন্নয়নের কথা বলা যায়।
কিন্তু সেই ওই উন্নয়নের কথা এই অল্প সময়ে মাননীয় স্পিকার আপনি যে আমাকে সময় নির্ধারণ করে দিয়েছেন তা বলা সম্ভব নয়। তো অতএব আমি বলবো যে এত উন্নয়নের পরেও মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করেছেন কারো কারো ঘুম হারাম হয়ে গেছে, কেউ কেউ ভালো কিছু দেখতে পারেন না। আমি বলবো যে তিনি যখন গৃহহীনদের ভূমিহীনদের গৃহ দিচ্ছেন এবং যিনি করোনা সংকট দারিদ্র্য নির্মূল নানামুখী পদক্ষেপে সারা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন, সেখানে আজকে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। মাননীয় স্পিকার, আমি আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে দেশের উন্নয়ন সমৃদ্ধিতে এই যে আজকে যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেট নিয়ে কিছু কথা বলতে চাই। এই বাজেট উন্নয়ন সমৃদ্ধিতে বাজেটের ভূমিকা খুবই মুখ্য। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রী আবুল আহসান মাহমুদ আলীকে, তিনি সংযত একটি বাজেট উপহার দিয়েছেন। মাননীয় স্পিকার, সকল বাজেটই চ্যালেঞ্জের, কিন্তু এবার চ্যালেঞ্জ একটু বেশি, কারণ বিশ্ব এখন উথাল পাতাল, যুদ্ধ ও অস্থির অর্থনীতি, এই বাংলাদেশ এর বাইরে নয়। আমাদেরকে প্রথম মোকাবেলা করতে হয়েছিল কোভিড। উন্নত বিশ্ব আমেরিকা ইউরোপ যখন কোভিড সামলাতে ব্যস্ত হিমশিম খেয়েছিল, কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা সবকিছু সামাল দিয়েছেন তার নিজস্ব অর্থনীতি ও রাজনৈতিক দর্শন থেকে। তিনি কোভিডের অর্থনীতি সামলেছেন, এখন সমৃদ্ধি ধরে তিনি যুদ্ধের অর্থনীতি সামলাতে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আপনার আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে আমি আবারও ধন্যবাদ জানাই। অত্যন্ত গণমুখী একটি বাজেট তিনি প্রণয়ন করেছেন। অর্থনীতি সামাল দিতে প্রণীত বাজেটে কোনো উচ্চবিলাস নেই। বাজেটের সবচেয়ে বড় ইতিবাচক দিক এটি। আমি মাননীয় অর্থমন্ত্রীর সাফল্য কামনা করে কয়েকটি প্রস্তাব করতে চাই। প্রথমত, সরকারের মূল বিবেচ্য আগামীর বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের নাগরিককে স্মার্ট করতে প্রয়োজন শিক্ষা ও প্রযুক্তিগত উন্নতি। শিক্ষা ও প্রযুক্তি খাতে বাজেট আরো বাড়ানোর প্রস্তাব করছি। টেলিফোনের সিম কার্ডে কর বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার করার বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আরেকটু কথা বলতে চাই যে অর্থমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করতে চাই যে তিনি যারা কর দেন শুধু তাদের উপর নানামুখী চাপ প্রয়োগ না করে করদাতার সংখ্যা বাড়ানোর যেন উদ্যোগ গ্রহণ করেন। কারণ অর্থনীতির পরিসর বেড়েছে, করের বোঝা নির্ধারিত মানুষের উপর না রেখে বিভিন্নভাবে কর যাতে রাজস্ব আয় হতে পারে সেই চেষ্টা করার জন্য আমি অনুরোধ করব। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি একটি বিষয় মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবারে বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক ধার্যের একটি প্রস্তাব তিনি দিয়েছেন। আমি মনে করি এটি মহৎ উদ্দেশ্য থেকে হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার, তারা ও জনপ্রতিনিধি তাদের যখন উপজেলা চেয়ারম্যান মেয়ররা সরকার থেকে বরাদ্দকৃত গাড়ি পায়, কিন্তু মেয়র সংসদ সদস্যদের সে অনেক সদস্যদের গাড়ি কেনার সামর্থ্য নাই, কিন্তু তাদের এলাকায় ঘুরে বেড়াতে হয়, কিন্তু এটি কিন্তু তাদের অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। এটি তাদের কোনো বিলাসিতা নয়, এটি তাদের প্রয়োজন। অতএব যদি সরকার থেকে একটি গাড়ি বরাদ্দ করা হয় তাহলে তাদের গাড়ি আমদানির কোনো প্রয়োজন পড়ে না। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আমাকে একটু সময় দেওয়ার জন্য। আমি কয়েকটি প্রস্তাবনা রাখতে চাই বাজেট বাড়ানোর বিষয়ে। যে রাজস্ব আয় বাড়ানোর জন্য যে বোর্ড অব ইনভেস্টমেন্টকে ঢেলে সাজাতে হবে, প্রয়োজনে থাইল্যান্ড ইন্দোনেশিয়ার মডেল করা যায়। বিদেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের মাধ্যমে বাণিজ্য ও রেমিটেন্স বাড়ানোর তাগিদ দেওয়া যেতে পারে। কালো টাকা সাদা করার বিষয়টি ডিফাইন করা উচিত, কোন কোন খাতে ব্যয় করা হবে, যেমন শেয়ার বাজার বিনিয়োগ করা যেতে পারে। আমি বেসরকারি হাসপাতালগুলো লাগামহীন ভাবে রোগীদের কাছ থেকে টাকা আদায় করে, কিন্তু তাদের কোনো কর দেয় না। আমি সেই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি আরেকটি মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ।